এবং আমি যতবারই অফার বিলি হয় প্রায় সময় আমি আসি, ওই অনুষ্ঠানে আমি উপস্থিত থাকি। বিধানসভার মধ্যে অনেক সময় বলেন যে অফার কে কেন মুখ্যমন্ত্রী অফার বিলি করবেন বা দপ্তরের মন্ত্রী কেন অফার বিলি করবেন। আমরা উত্তরে আমরা বলি যে আমাদের মধ্যে সেই স্বচ্ছতা আছে বলে আমরা এই অফার বিলি করতে পারি। আগে তো অফার বিলি হতো পার্টির অফিস থেকে। আমাদের মধ্যে সেই কনফিডেন্স আছে যে কোনো জায়গায় ট্রান্সপারেন্সির অভাব নেই। সেই ট্রান্সপারেন্সির উপর ভিত্তি করে আমরা অফার বিলির মতো সাহস আমরা পাই। সেটা কিন্তু আমি বিধানসভার মধ্যে আমরা উত্তর দিয়েছি। এটা সুন্দর একটা পরিবেশ কিন্তু সৃষ্টি হয়েছে এখন সারা ত্রিপুরাতে। 100% আমি বলছি না আমরা সবার মন রক্ষা করতে পারবো, কিন্তু চেষ্টা করছি একটু, সব দিকেই চেষ্টা করছি, শুধু চাকরির বিষয় না। আজকে দেখুন যে কোনো জায়গায় আমরা যাই সারা ত্রিপুরাতে কি একটা অবস্থা ছিল ত্রিপুরার, সেই আমরা কিন্তু ভুলে যাই। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে অনেক সময় আমরা ভুলে যাই পুরোনো দিনগুলো। যে আজকে আগরতলা থেকে ধর্মনগর বা ঊনকোটি যাব কৈলাস শহরে, সেখানে কখন পৌঁছবো গিয়ে সেটাও কিন্তু বুঝতে পারতাম না। এসকর্ট লাগবে, এখান থেকে আজকে সাবরুমে যাবে তো অসম্ভব বিষয়। আর প্রথমে যখন পোস্টিং এর বিষয় দাঁড়াতো তখন কি আগেই বলতো যেমন একটা ভালো পোস্টিং হওয়া দরকার। এখন আমি তো প্রতিদিনই মানে বলা যায় সপ্তাহে প্রায় দিনই আমার বাইরে যেতে হয়, মনেই হয় না। রাস্তাঘাট এত সুন্দর হয়ে গেছে, যে কোনো জায়গায় এখন পোস্টিং দিলে এবং কমিউনিকেশন মাননীয় প্রধানমন্ত্রীর কারণে ট্রেনের থেকে শুরু করে এত সুন্দর কমিউনিকেশন হয়েছে। আর শুরুতে একটু বাইরে থাকা ভালো, এবং সব দিক দিয়ে বলতে গেলে এখন পোস্টিং এর জন্য কিন্তু সেই সমস্যা এখন আর দেখা যায় না। ঠিক আছে, অনেক সময় আমাদের কোনো জায়গায় কারো শারীরিক অবস্থা ভালো না বা তার গার্জিয়ানের কোনো অসুবিধা হচ্ছে, জেনুইন যখন প্রবলেম হয় সেটা আমরা দেখি। যে আমি আজকে অত্যন্ত খুশি যে আজকে আপনারা এখানে 52 জন যারা নিয়োগপত্র আজকে পাবেন, তাদের সাফল্য আমি কামনা করছি। আপনারা ত্রিপুরা রাজ্যের সরকারি পর্যায়ে আপনারা কিন্তু আজকে তো অফার পেলেন। অফারের পরে আপনার যখন চাকরিতে যোগদান করবেন অ্যাকসেপ্টেন্সের পর, তারপরে কিন্তু আমরা ধরে নিতে পারি নাও ইউ আর পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্য ত্রিপুরা গভর্নমেন্ট। এবং এটা কিন্তু এত স্বচ্ছতার সাথে আপনারা এত টিপিএসসির মাধ্যমে, নিজের পরিশ্রমের মাধ্যমে, নিজের মেধার মাধ্যমে আমরা কিন্তু চাকরি দিইনি আপনাদেরকে। আপনারা নিজেরাই কিন্তু আপনারা চাকরিটা পেয়েছেন, নিজের যোগ্যতা অনুযায়ী আপনারা চাকরি পেয়েছেন। সেটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আমরা খালি যেটা হওয়া উচিত ছিল আগে, 30-35 বছরের রাজত্ব দেখেছি, 5 বছরের রাজত্ব দেখেছি, তার আগে এটাই হওয়া উচিত, এটাই বাঞ্ছনীয়। মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার সেই কথাটাই বলছিলেন। এটা গরিব মানুষ, গরিব ছেলে, সে যখন একটা বস্তির বাড়ির থেকে বেরোচ্ছে বা খুব মানে গরিব ফ্যামিলির থেকে বেরোচ্ছে, সে জানে না কোন নেতাকে ধরতে হবে, কোন মিনিস্টারকে ধরতে হবে, তার অ্যাপ্রোচই। তো ওইসব লোকদের জন্য আমাদের কিছু করা উচিত, আমাদের ট্রান্সপারেন্সির মাধ্যমে যাওয়া উচিত। আজকে ট্রান্সপারেন্সির মাধ্যমে যদি এগুলো হয়, তাহলে কিন্তু আমরা যে কারণে জনপ্রতিনিধি হয়ে সরকার এসেছি তার জাস্টিফাই কিন্তু আমরা করতে পারবো, যে আমাকে যে কাজ দেওয়া হয়েছে আমি জাস্টিফাই করে আমি সেই কাজটা করছি আজকে। এবং এটা তো গেল আপনাদের একটা চাকরি পেলেন, কিন্তু দায়িত্বটা কিন্তু আপনার বোঝা। আমি ডাক্তার হয়েছি আর আমি যদি মনে করি আমি সব জানি, আমার মতো মানে অবোধ ব্যক্তি আর কেউ নেই। ডেইলি এভরিডে কত কিছু নতুন নতুন জিনিস হচ্ছে এবং আপডেট হচ্ছে, সেটা যদি আমরা না জানি, এর জন্যই বলে দক্ষতা উন্নয়ন, অর্থাৎ এমপ্লয়াবিলিটি। সেই দিকে আপনাদেরকে ট্রেনিং তো নিশ্চয়ই দেবেন। আপনারা তো আর এই পার্টিকুলার এই বিষয়ে তত জ্ঞান নেই কিন্তু এখন, কিন্তু যখন কাজের বিনিময়ে যখন আপনাদের এক্সপিরিয়েন্স হবে তখন অনেক বেশি আপনাদের সেই জ্ঞান হবে। এবং মানুষের কাছে যে প্রতিশ্রুতি, আপনারা চাকরি পেয়েছেন, এটা কিন্তু আপনার মানুষের কাছে প্রতিশ্রুতি দিতে হবে যে আমি আমার যে কাজটা আমি ঠিকভাবে করবো, যেটা আমাদের
আমার পূর্ববর্তী বক্তা মাননীয় মন্ত্রী অলরেডি বলেছেন যে এটাই ইম্পর্টেন্ট, যাতে আপনাকে সবসময় মনে রাখে আপনার কাজে। আমাদের এখানে একটু ঘাটতি থাকে, আমরা আবার সেই গতানুগতিক জীবনে চলে যাই। আমি আমার ফ্যামিলি, আমার ছেলে মেয়ে, ওই জায়গাটা বাদ দিয়ে যে আমি রাষ্ট্রের জন্য এসেছি, মানুষের জন্য এসেছি, আই এম বর্ন ফর আদার্স, নট ফর মাই সেলফ। এই যে আমাদের মেইন যে জীবনের আসল এসেন্স অফ লাইফ, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এটা আমরা ভুলে যাই। আর যেসব জায়গার মধ্যে এটা থাকবে সেই রাজ্য কিন্তু তত বেশি সামনের দিকে এগিয়ে যাবে। একটা অনেস্টির একটা বিষয় আছে, নিষ্ঠার একটা বিষয় আছে, আর মানুষের কাছে সহানুভূতির সাথে কাজ করা, এই বিষয়গুলো নিশ্চয়ই আপনারা মাথায় রাখবেন। এবং আজকের এই দিনটি আমার মনে হয় একটা, আমরা যে সরকারে যে আমরা অঙ্গীকার করেছিলাম যে আমরা চাকরি তো দেবই, পাশাপাশি অন্যান্য বিষয় যাতে চাকরি সংস্থান, তো সব মানুষকে তো আর চাকরি দেওয়া যাবে না, কর্মসংস্থানের যে বিষয় আমরা সেইগুলোও কিন্তু করছি। এর মধ্যে এটা একটা সরকারের যে নীতি, সরকারের যে নির্দেশিকা, এবং সবকটাই কিন্তু জনকল্যাণের জন্যই সেটা করা হয়। সেগুলো আপনার বুঝতে হবে যে কোনটা মানুষের জন্য আমার কাজ করতে হবে, কোথায় যেতে হবে। যদিও আপনার 8 ঘন্টার বেশি কাজ করতে পারবেন না, কিন্তু এখন আপনি যত বেশি কাজ করবেন ততই আপনার এক্সপিরিয়েন্স হবে, আনন্দ পাবেন কাজের মধ্যে। আর কাজের মধ্যে কাজের কিন্তু মানে কোনো রকম বিকল্প নেই। যে যত বেশি কাজ করবে তত বেশি তার মধ্যে মানে তার কনফিডেন্স কিন্তু অনেক বেশি ডেভেলপ করবে। এবং ইনোভেটিভ আইডিয়া, এখন কিন্তু ইনোভেটিভ আইডিয়া, যত গতানুগতিক যে কাজ, যে বিষয়ে আপনারা আজকে চাকরি পেয়েছেন, এর বাইরেও এই যে এক্সপার্টাইজের উপর আপনি পেয়েছেন, তার উপরও আরো ইনোভেটিভ কি করা যায় সেই চিন্তা ভাবনা আপনাদের থাকতে হবে। আমি খালি এই করলাম কথা এতটুকু না, আরো বেশি, এবং নতুন নতুন যে দৃষ্টিভঙ্গি সেটা নিয়ে যখন আপনি কাজ করবেন, দেখবেন ঠিক যারা উপরে যারা অফিসাররা আছেন আপনার সম্পর্কে একদম উপর থেকে উপর পর্যন্ত সেই কথাটা চলে আসে। আপনি ভাববেন আমাকে তো কেউ জানেন, আমি কাজ কম করছি বা ভালো কাজ করছি, কেউ তো আমাকে দাম দিচ্ছে না। কাজের দাম কিন্তু আছে, সেটা কিন্তু চলে আসে, এবং সেইভাবে কিন্তু আপনাকে ওই যে ট্রান্সফারের কথা বলছিলেন একটু আগে, ওই তার উপর ভিত্তি করে কিন্তু সবকিছু হয়। এবং এটা যত বেশি হবে তত বেশি আমাদের ত্রিপুরা রাজ্যের, আমরা যেটা বলছি নতুন ত্রিপুরা একটা করব, নতুন ত্রিপুরা কিন্তু আমরা করতে পারবো যদি আপনাদের মধ্যে এই বিষয়গুলো যদি থাকে। আজকে দেখুন আমরা যে ট্রান্সপারেন্সির মাধ্যমে 2025 ডিসেম্বর পর্যন্ত, এখন পর্যন্ত আমাদের সরকার আসার পর ডাই ইন হার্নেস শুদ্ধ আমরা এখন পর্যন্ত চাকরি দিয়েছি প্রায় 20,196 জনকে। এবং একটা কেসও কোন জায়গার মধ্যে হাইকোর্টে কিন্তু চ্যালেঞ্জ হয়নি বা কোথাও কি চ্যালেঞ্জ হয়নি। ওই যেটা বললো যে অনেক সময় চাকরি আসে, স্বাভাবিক, এটা এতদিনের এইভাবে তো একটা মানুষের মধ্যে এই ত্রিপুরা রাজ্যে বিশেষ করে এই একটা মহল ছিল যে কাউকে ধরলেই হয়ে যাবে চাকরি। এটা থেকে আমাদের বেরোতে হবে। এখন আস্তে আস্তে করে মানুষ বুঝতে পারছে, ইভেন আমাদের কলিগদের মধ্যে ওইটা থাকে, অনেক সময় আসে যে এটাকে অসম্ভব, বলাই যাবে না, সেখানে কিছু বলবো না। আর দেওয়ালেরও কিন্তু কান আছে, চোখ আছে, আমি যদি মনে করি আমি চুপচাপ সেটা করে নেব, কোথাও না কোথা থেকে সেটা বেরিয়ে যাবে। তো কেন সেটা করবো আমরা? এতে করে কনফিডেন্স কিন্তু অনেক বেশি বাড়ে। অনেকে মনে করছে যে আমি এত করে পড়াশোনা করছি, লাভ কি হবে? আগে এরকম একটা ছিল না যে আমার কি লাভ হবে, পাবো কি না, কোথা থেকে কোন জায়গায় জ্যাক লাগাবে, ও পেয়ে যাবে, আমি পাবো না। এখন তো এই সুবিধা নেই। এবং মনে যারা চান্স পায়নি তাদের মধ্যেও কিন্তু ক্ষোভ থাকবে না, তাদের মধ্যেও ক্ষোভ থাকবে না যে না, আমার নিশ্চয়ই কোনো জায়গায় খামতি রয়েছে, তবেই আমি সেটা পাইনি। তো আজকে আমরা এই যে 20,196 জনকে দিলাম ডাইন এন্ড হার্নেস শুদ্ধ, এখন অনেকগুলো আমরা, কারণ সব তো চাকরি দিয়ে পারবো না, তো চুক্তি তাদের যাতে হেল্প করতে পারে, যারা নিয়মিত চাকরি আছে তাদের হেল্প করার জন্য 5,000 এবং আরো অন্যান্য সেক্টরে কিন্তু আমরা প্রায় অনেক চাকরির ব্যবস্থা আমরা করেছি। স্বনির্ভরতার উপরে খুব জোর দেওয়া হচ্ছে, কেন্দ্রীয় সরকারও জোর দিচ্ছেন। এবং আমাদের এখানে এমএসএমইর মধ্যে আপনারা শুনলে খুশি হবেন, প্রায় 2.1 লাখ এই যে এমএসএমইর মধ্যে আমাদের যে এন্টারপ্রেনার মাইক্রোতে এখন যুক্ত হয়েছে, ত্রিপুরার ছেলে মেয়েরা এখন কিন্তু সেখানে কাজ করছে। কাজে ওরা কিন্তু চাকরি চায়ও না, নিজেরা কাজ করছে, নিজেরা এন্টারপ্রেনার হচ্ছে, অন্যদের চাকরি দিচ্ছে।
এবং এটাই আগামী দিনে আমাদের সে সংকট। আমাদের এখানে কন্ট্রাকচুয়াল তো দিচ্ছি, আউটসোর্সিং আমরা অনেক কর্মচারীকে আমরা রাখছি এখানে, এবং আগামী দিন আমরা করবো। আর এখানে এইবার যেটা ভারতবর্ষের মধ্যে একমাত্র ত্রিপুরা একমাত্র রাজ্য যেখানে ই অফিস স্টার্ট হয়েছে, আপনাদের শিখতে হবে। মানে যেখানে ক্যাবিনেট থেকে শুরু করে স্টেটের সমস্ত ডিপার্টমেন্ট এবং আমাদের ডিপার্টমেন্ট ডিস্ট্রিক্ট লেভেলে, সাব ডিভিশন লেভেলে, 3 টায়ার পঞ্চায়েত পর্যন্ত আমাদের ই অফিস হয়ে গেছে। কাগজপত্র কিন্তু কমে গেছে এখন। তো সেই জায়গায় আজকে অন্যান্য প্রদেশের মধ্যে খালি সাব ডিভিশন পর্যন্ত আছে ই অফিস, কাজে তারও কিন্তু বারবার আপনাদের ট্রেনিং দেওয়া হবে। আমরা সমস্ত যে মানে যে প্রয়োজনীয় যেসব জিনিস সেগুলো আমরা এখন দিচ্ছি, প্রযুক্তিকে আমাদের লাগাতে হবে। এখন ডিজিটাল দুনিয়া তো আছে, ডিজিটাল থেকে বেরিয়ে এআই চলে আসে। আপনারা দেখেছেন এআই কে এবার বাজেটেও মাননীয় যে আমাদের বিত্তমন্ত্রী উনি বলেছেন অলরেডি, ফিনান্স মিনিস্টার, মাননীয় প্রধানমন্ত্রী যে চাইছেন সমস্ত ডিপার্টমেন্টে এআই কে যুক্ত করা, এবং আমরাও সেইভাবে কাজ করবো আগামী দিনে। আমাদের টেটি হোক, জেআরবিটি হোক, টিপিএসসি হোক, সবকটা কিন্তু আমরা অত্যন্ত ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা সেই চাকরিগুলো আমরা দিচ্ছি। দিস ইজ আওয়ার কমিটমেন্ট, এবং সেই কমিটমেন্ট করেই কিন্তু আমরা কাজ করছি। এতদিন ধরে আমরা দেখতাম আমাদের বাইরের থেকে এসে আমাদের ছেলেমেয়েরা বাইরে গিয়ে চাকরি পায় না, সেখানে পিআরটিসি ইত্যাদি থাকে। আমরা কিন্তু সাহস করে পিআরটিসি কিন্তু ত্রিপুরাতে স্টার্ট করি, জানেন, যে কারণে ত্রিপুরার ছেলেমেয়েরা এখন চাকরি পাচ্ছে। এর জন্য অনেকে নানাভাবে চেষ্টা করেছে এদিক সেদিক করার, কিন্তু আমরা স্থির সিদ্ধান্ত নিয়েছি আমরা এটি করবো, এবং সেটা আমরা করেছি। এখন সব জায়গার মধ্যে পিআরটিসি বাধ্যতামূলক আমরা করেছি। আমাদের শুধু তাই নয়, আমাদের এবার বাজেট 2025-26-এ যে ক্যারিয়ার কাউন্সিলিং প্রোগ্রাম, ভোকেশনাল গাইডেন্স প্রোগ্রাম, ক্যারিয়ার অ্যাওয়ারনেস প্রোগ্রাম, সেগুলো ধারাবাহিকভাবে কিন্তু প্রতিনিয়ত কিন্তু তার মানে আয়োজন বা তার সংস্থান রয়েছে সেখানে। আজকে মাননীয় প্রধানমন্ত্রীজি যখন 2014-তে উনি যখন দায়িত্ব নিলেন, উনি দেখলেন 2013 সালে ভারতে এই এমপ্লয়াবিলিটির যে কথা বলেছি, যে দক্ষতা, সেখানে আপনারা শুনে অবাক হবেন, তার যে স্ট্যান্ডার্ডাইজেশন মাত্র 33.95। তো এই যে এমপ্লয়াবিলিটি, এই যে কোয়ালিটি নিয়ে ভারতকে মানে শ্রেষ্ঠ ভারত কি করে করবেন, যে কারণে যে প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা, ডিজিটাল ইন্ডিয়া, স্কিল ইন্ডিয়া, এগুলো কিন্তু উনি শুরু করেন। এবং আপনারা শুনে খুশি হবেন যে যেখানে 2013 সালে 33.95 যে পার্সেন্টেজ ছিল, সেটা বৃদ্ধি পেয়ে 2024 পর্যন্ত আমার যে ডাটা 54.81% হয়েছে। অর্থাৎ এমপ্লয়াবিলিটির যাতে কোয়ালিটির দরকার সেটা কিন্তু বেড়েছে, আরো বাড়তে হবে, why not 10%। এবং এই যে ট্রেনিং গুলো আমি বললাম, এই ট্রেনিং এর মাধ্যমে সেটা সম্ভব হবে, এবং আপনারা সেইভাবে নিজেদের গুণগত উৎকর্ষতা যেটা বলা হয় সেটাকে উন্নত মানের করবেন। এবং স্কিল ইন্ডিয়া মিশন, পিএম কৌশল বিকাশ যোজনা, ডিজিটাল ইন্ডিয়া, এখন এআই পেয়ে গেছে, এআই ট্রেনিং আপনার নিতে হবে। এবং রাজ্য সরকারের যে দক্ষ শ্রম শক্তি, সেটা আমাদের অবশ্যই গড়ে তুলতে হবে। এবং যদি আমরা সেটা যে ফিশ ইটার নিয়ে আমাদের মাননীয় মন্ত্রী বলছিলেন কতজন ফিশ খায়, 2 জন নাকি ফিশ খায় না। তো এটা কিন্তু একটা মানে কি বলে ওটা স্যাম্পল স্টাডি, কিন্তু ত্রিপুরাতে মোট জনসংখ্যা 99.35% মানুষই মাছ খান। অর্থাৎ ত্রিপুরা ইজ দ্য হাইয়েস্ট ফিশ ইটার ইন ইন্ডিয়া। আমরা কিন্তু জানতাম না, আমরা ওয়েস্ট বেঙ্গল বোধ হয় বা এরকম ইত্যাদি ইত্যাদি, কিন্তু আমরা সবচেয়ে বেশি ফিশ খাই। তো যদি ফিশ খায়, তাহলে যারা আজকে এখানে চাকরি পেয়েছেন তাদের কাজটা কি? যে গ্যাপটা মাননীয় মন্ত্রী বাহাদুর বলেছেন, এই গ্যাপ তো ফুলফিল করতে হবে আপনাদের। উনি বলেছেন যে এত বছর 2016 পরে প্রথম চাকরি হয়েছে, তো সেই চাকরি অর্থাৎ মানুষের অর্থেই কিন্তু আপনারা সেই চাকরি আপনারা পাচ্ছেন। আমাদের নিজস্ব কোনো চাকরি আমাদের পকেট থেকে, আমি মানুষের মধ্যে সবার পয়সায় আপনাদের সেই চাকরি পাচ্ছেন, তার যথার্থতা কিন্তু আপনাদের কাজের মাধ্যমে যে গ্যাপ, আমাদের সেলফ রিলায়েন্ট হতে হবে। আমরা কিন্তু নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আমরা অলদো উই আর দ্য হায়ার মানে we stand at the first position so far this fish eating is concerned, কিন্তু আমরা কিন্তু সেকেন্ড হাইয়েস্ট প্রোডিউসার ইন দ্য নর্থ ইস্টার্ন রিজিয়ন।
এবং আসাম ফার্স্ট। কাজে হোয়াই নট ফার্স্ট, আমাদের সেই চেষ্টাটা আমাদের করতে হবে আগামী দিন। আমাদের এখানে যদিও আমার পূর্ববর্তী বক্তা অলরেডি বলেছেন, আমাদের চাহিদা 1,81,907.78 মেট্রিক টন আমাদের ত্রিপুরার চাহিদা। এবং সেই জায়গায় বাংলাদেশ থেকে আমাদের 18,576.35 মেট্রিক টন আসে। আর অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ এবং আসাম থেকে মোট 14,106.95 মেট্রিক টন আসে। অর্থাৎ মোট 32,683.30 মেট্রিক টন মাছ বাইরের থেকে আসে। আমাদের পয়সা কিন্তু চলে যাচ্ছে বাইরে। তাহলে আমার যদি এই পয়সাটা যদি এখানে থাকে, তাহলে তো আমাদের ত্রিপুরার যে জিএসডিপি, আমরা সেকেন্ড হাইয়েস্ট এখন নর্থ ইস্টার্ন জোনে জিএসডিপি, পার ক্যাপিটা ইনকাম সেকেন্ড হাইয়েস্ট, তা আমরা কেন প্রথম হতে পারবো না? তা আমাদের এই যে আপনাদের সহযোগিতা যদি থাকে, আমরা এই গ্যাপটা কিন্তু আমরা ফিল আপ করতে পারবো। এখানে 2024-25 সালে ত্রিপুরায় যে 89,224.48 মেট্রিক টন মাছ উৎপাদিত হয়েছে 2024-25-এ। তাহলে কত পার্সেন্ট বাড়লো? 2023-24 থেকে 4% কিন্তু বেড়েছে। অর্থাৎ বাড়ার দিকে আমাদের গ্রাফ কিন্তু ঊর্ধ্বমুখী। সেটাকে আরো কিভাবে, এই যে ইনোভেটিভ আইডিয়া গুলো বললাম, কেন বললাম যে না এইভাবে না, গতানুগতিক না, যা যা আছে আমার এখন তো এআই এর মাধ্যমে আপনি অনেক সারা পৃথিবীর আপনি দেখতে পাবেন, সেখান থেকে নিজে এই সংগ্রহ করে যেসব টিপস দেবে, তাকে সংগ্রহ করে আরো বেশি কিভাবে জানা যায়, তাহলে সেটা সম্ভব হবে। আজকে পাশাপাশি আপনারা দেখুন, প্রায় 45,93,00,000 মাছের পোনা উৎপাদিত হয়েছে ত্রিপুরাতে। এবং সেই যে এটা কিন্তু আমরা কিন্তু স্বয়ং সম্পূর্ণ মাছের পোনার দিকে। এবং রুই, কাতলা, মৃগেল, তারপরে সিলভার কার্প, গ্রাস কার্প, কারফিউ, তারপর শিং মাগুর, পাবদা আমাদের স্টেট ফুড, স্টেট ফিশ বলা হয় এটাকে, এবং গলদা চিংড়ি, এবং এরকম অসংখ্য এই ধরনের নতুন নতুন আমি দেখি, ভাবতে পারি না যে পাবদা ত্রিপুরাতে এত সুন্দর ভাবে। বিভিন্ন সময় আমি এইসব অনুষ্ঠানে আমি যাই, এটাকে আরো বেটার কি করা যায় নিশ্চয়ই আপনারা দেখবেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রী জি বারবার বলছেন অমৃত সরোবর, অমৃত সরোবর। এক তো মাটির নিচে জল, যে মাটির যে স্তর, জলের স্তর, সেটাকে রিচার্জ করা। আমার পাশাপাশি অমৃত সরোবরের মাধ্যমে আমাদের প্রায় 800-এর উপরে 600-এর উপরে আমাদের প্রায় অমৃত সরোবর বানিয়েছে। সেইগুলো বেশিরভাগ ক্ষেত্রে জনজাতি অধ্যুষিত এলাকায়, ফরেস্ট এরিয়া, সেখানেও কিন্তু মাছের চাষ কিন্তু সেখানে হচ্ছে। আমি জিজ্ঞেস করছিলাম মাননীয় সেক্রেটারি মহোদয়কে যে কিরকম সেখানে মাছের চাষ হচ্ছে কি হচ্ছে না, একটু খবর আমাকে দেবেন কিরকম সেখানে হচ্ছে। তো সেই জায়গায় আজকে আমাদের এই বিষয়গুলো আমাদের দেখা প্রয়োজন আছে। মুখ্যমন্ত্রী মৎস্য বিকাশ যোজনা একটা আছে সেখানে, এখানে প্রায় যে 14,418 জন যারা বেনিফিশিয়ারি, তারা কিন্তু সেই সুযোগ নিয়ে তারা কিন্তু সেই সুযোগটা পাচ্ছে। এর জন্য আমরা প্রায় 6,67,00,000 টাকা কিন্তু এর মধ্যে আমরা দিয়েছি। প্রধানমন্ত্রী মৎস্য সম্পদা যোজনা, এর মধ্যে 5 বছরে প্রায় 26,150 জন সুবিধাভোগী উপকৃত হয়েছে। আমি চাই যে সামনের বছর যখন আবার এই ধরনের প্রোগ্রাম হবে, এর মাত্রাটা, রিডিংটা যেন আরো বাড়ে। এটা আপনাদের কাছে একটা আবেদন। এটা যেন সব যতগুলো আমি টাকা আপনাদের সামনে বললাম, সেগুলো আমি কম্পেয়ার করবো যে গত 1 বছরে আপনারা কি কি করবেন। 1 বছর গেলে আবার আপনাদের সাথে আমি কথা বলবো। 1,01,266 জন মৎস্য চাষী এবং মৎস্যজীবীদের ন্যাশনাল ফিশারিজ ডিজিটাল প্ল্যাটফর্ম একটা, সেখানে কিন্তু রেজিস্ট্রি হয়েছে, এবং তার মাধ্যমে প্রধানমন্ত্রী মৎস্য কিষাণ মাছের উপকারিতা সম্পর্কে আমি জানি না, আপনারা নিশ্চয়ই পরীক্ষার জন্য খুব করে তৈরি হয়েছেন, নিজেও অনেকের অলরেডি তারা জানেন বিষয়টা। তবু আমি বলি, যারা এখানে আছেন সাংবাদিক বন্ধুরা, মাছে প্রোটিনের মাত্রা কিন্তু সাংঘাতিক, এবং ওমেগা 3 খুব ইম্পর্টেন্ট, ফ্যাটি অ্যাসিড, এবং সেগুলো ভেরি ইম্পর্টেন্ট ফর হার্ট। ডক্টর মানিক সাহা থেকে, যার বিশেষ অনুপ্রেরণা। এবং আমি আপনাদেরকে বলি, আমি যখন এই দপ্তরের মন্ত্রী হিসেবে 2023 সালে দায়িত্ব নিয়েছি, তখন আমরা ম্যান পাওয়ারের উপর বিভিন্ন এক্সারসাইজ যখন করছিলাম, আমরা দেখেছি লাস্ট রিক্রুটমেন্ট, ইফ আই এম নট রং, 2016 এ হয়েছিল ফিশারি অফিসারদের রিক্রুটমেন্ট। তারপরে কিন্তু লম্বা সময় গ্যাপ থাকে এই ডিপার্টমেন্টে। 20 নভেম্বর 2024-এ মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে আমরা কিন্তু ক্যাবিনেট থেকে অ্যাপ্রুভাল পেয়েছি।
এবং আমি অত্যন্ত আনন্দিত যে টিপিএসসি আমরা যদি হিস্ট্রি দেখি তাহলে আমার মনে হয় এত কম সময়ে আমরা ফিশারি অফিসারের মধ্যে ডিউ করতে পেরেছি, তার জন্য আমি টিপিএসসি কেও ধন্যবাদ জানাবো যে খুব কম সময়ে কিন্তু আমরা এই 52 অফিসারকে আমরা ডিউ করতে পেরেছি। দিস ইজ অ্যানাদার বিগ অ্যাচিভমেন্ট ফর ডিপার্টমেন্ট অফ ফিশারি। আপনারা একটা নতুন জীবনে পা রাখছেন, আমার হৃদয় থেকে অনেক শুভ কামনা রইল। আপনাদের নিশ্চয়ই ট্রেনিং করানো হবে, ফিশারি ডিপার্টমেন্টে কি কি কাজ আছে, কিভাবে আপনারা কাজ করবেন সেই বিষয়ে সবকিছু আপনারা জানবেন। আপনি শুধু আপনাদের জ্ঞাতার্থে কয়েকটি কথা বলে আমার বক্তব্য শেষ করব, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আমাদের মধ্যে উপস্থিত আছেন, তিনি বিশদ বলবেন। আপনারা জানেন ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা রাজ্য হচ্ছে সবচেয়ে ফার্স্ট পজিশনে আছে ফিশ কনজাম্পশন। এখানে কে কে আছেন হাত তুলুন, কারা কারা মাছ খান না? যে আমি মাছ খাই না এমন কে আছে? এই হলে কেউ আছেন? একজন। আর কেউ আছেন? তার মানে এই হলে কিন্তু 99 আপনি একজন, দুইজন, তাহলে 99.98% মানুষ কিন্তু মাছ খায়, ঠিক না? 99.98% মানুষ কিন্তু বা 99% মানুষ কিন্তু আমাদের রাজ্যে ফিশ ইটার। অর্থাৎ ভারতবর্ষের মধ্যে হাইয়েস্ট ফিশ কনজাম্পশন হচ্ছে স্টেট হচ্ছে ত্রিপুরা। তো স্বাভাবিক কারণে আমাদের ডিমান্ড অনেক বেশি। আর মাছ খায় বললো মানে কিরকম খায়? এটা মাসে 10 বার, সপ্তাহে 2 দিন, এমন কি না প্রতিদিন তাও 4 বার করে খেতে পারে, ঠিক না বল? এখন যদি আপনি আজকাল কি কোনো একটা প্রোগ্রামে যান, কোনো ম্যারেজ ফাংশন আপনি অ্যাটেন্ড করছেন, অন্য কোনো সামাজিক প্রোগ্রাম, দেখবেন এখন সবকিছু ইভেন যে স্টার্টার দেওয়া হয় সেখানেও ফিশ ফিঙ্গার একটা রাখা হবে। আপনার মেইন কোর্সে হয় একটা ছোট মাছ, একটা বড় মাছ, দুইটা মাছ তো রাখাই হবে। তার মানে দেখুন একই টাইমে এক ব্যক্তি 3 রকমের মাছ খাচ্ছে। তো স্বাভাবিক কারণে আমাদের রাজ্যে মাছের ডিমান্ড অনেক বেশি। সেই জায়গাতে আমরা দেখছি আমাদের রাজ্যে আজকের দিন পর্যন্ত আমাদের যেটা ফিশারি ডিপার্টমেন্টের তথ্য সেই অনুযায়ী পার ক্যাপিটা পার ইয়ার, অর্থাৎ প্রতি ব্যক্তি প্রতি বছরে আমাদের মাছ লাগে প্রায় 28.5 থেকে 29 কেজি, আমরা যদি ফিশারি ডিপার্টমেন্টের তথ্য দেখি। এবং সেই অনুযায়ী আমাদের রাজ্যে ধরুন 1 লক্ষ প্রায় 19,000 মেট্রিক টন আমাদের ফিশের ডিমান্ড আছে। 1,19,000 মেট্রিক টন ফিশের আমাদের ডিমান্ড আছে। তার মধ্যে আমাদের রাজ্যে আজকের দিন পর্যন্ত ফিশারি ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী প্রায় 89,000 আমাদের মাছের প্রোডাকশন আছে। স্বাভাবিক কারণে এখানে 30 থেকে 32,000 মাছের কিন্তু আমাদের ঘাটতি আছে আমাদের স্টেটে। এই মাছটাই কিন্তু আমরা পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ কিংবা পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমরা ইনপুট করে আনছি, তারপরে কি কিন্তু আমাদের রাজ্যে মাছের উৎপাদনকে আমরা ফুলফিল করতে পারছি। এখন আমাদের রাজ্যকে মাছে স্বয়ংসম্পূর্ণ করতে ফিশারি ডিপার্টমেন্ট কিন্তু দিনরাত পরিশ্রম করছে, কাজ করছে। আমরা কিভাবে? আমাদের কাছে 2 রকমের ফান্ড আছে, এক হচ্ছে স্টেট স্পন্সরড ফান্ড, স্টেট বাজেট ফান্ড, সেকেন্ড হচ্ছে সেন্ট্রাল স্পন্সরড ফান্ড। স্টেট বাজেটে আমরা প্রতি বছর বাজেটে একটা ফান্ড অ্যালোকেশন করি। সেই ফান্ড কিসের জন্য? আমরা কোথাও নিউ পন্ড ক্রিয়েট করব, কোথাও মাছের পোনা দেব, মাছের খাদ্য দেব, এগুলির জন্য। আবার সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদা যোজনা PMMSY, প্রধানমন্ত্রী মৎস্য সম্পদা যোজনা আরেকটা স্কিম আছে সেন্ট্রাল গভর্নমেন্টের। এই স্কিমে কিন্তু আমরা আরো ফান্ড পাই, সেখান থেকে আমরা মাছের খাদ্য, মাছের পোনা, কোথাও ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, কোথাও বন্ড ক্রিয়েশন, মাছ বিক্রি করতে গিয়ে যে সমস্ত মেশিনারি জিনিস লাগে তাদের বাইসাইকেল, 3 হুইলার, আইস বক্স, অন্যান্য জিনিস আমরা সাপোর্ট করি তাদেরকে। তো এই হচ্ছে ফিশারি ডিপার্টমেন্টের কাজ। এই কাজগুলিকে এক্সিকিউশন ফিল্ড লেভেলে করে আমাদের ফিশারি অফিসার বা আমাদের যারা এসএফ আছেন, এফও আছেন, ফিশারি ম্যানপাওয়ার আছে, ফিশারি ডিপার্টমেন্ট অফিসার যারা আছে, তাদের দায়িত্ব হচ্ছে সেন্ট্রাল ফান্ড এন্ড স্টেট ফান্ড, এই দুইটা ফান্ডকে সঠিক সময়ের মধ্যে 100% স্যাচুরেশন মোডে নিয়ে যাওয়া এবং মানুষের যে বেনিফিট আমরা দিচ্ছি সেগুলি যেন সময়ের মধ্যে আমরা করতে পারি, তার জন্যই আমাদের এই কাজগুলি করতে হবে। তো এই কাজ আজকে যারা নতুন ভাবে ফিশারি অফিসার হিসেবে আপনারা নিযুক্তি পাবেন, আগামী হয়তো 1 এপ্রিল মার্চ থেকে আপনারা হয়তো কাজে যুক্ত হবেন। আপনাদের কি, আপনাদের রুল কি, আপনাদের অ্যাক্টিভিটিস কি হবে, what will be your duty in the office, everything will be appraised to you by our department। কিন্তু আমি সেই জায়গাতে আপনাদের কাছে একটা বিশেষ আবেদন থাকবে, বিশেষ করে যারা পাচ্ছেন, যেহেতু এটা আপনার নতুন ক্যারিয়ার স্টার্ট হচ্ছে, আপনাদের এটাই রাইট সময়, যেটা আমি পার্সোনালি বিলিভ করি, and this is my personal principle,
then hard work and honesty is the key of success. পরিশ্রম এবং সততা হচ্ছে উন্নয়নের মূল চাবিকাঠি। এই দুইটা জিনিস যদি আপনারা দিতে পারেন জীবনে সফল হতে পারেন। এখন আমরা বিশেষ করে যারা জনপ্রতিনিধি আছি আমাদের কাছে কিন্তু প্রচুর মানুষ বিভিন্ন বিষয় নিয়ে আসে, তার মধ্যে কিছু কিছু বিষয় নিয়ে অনেক পাবলিক আসে দুইটা কারণ, বিশেষ করে গভর্নমেন্ট এমপ্লয়ি যারা আছে, স্যার এই অফিসারটা ভীষণ খারাপ, তাকে এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব ট্রান্সফার করুন। আবার আরেকটা রিজন নিয়ে আসে, স্যার এই অফিসারটা ভীষণ ভালো, তার ট্রান্সফার হয়েছে, তাকে এখানে স্টে করুন। এই দুইটা রিজন নিয়ে কিন্তু অনেকেই আসে আমাদের কাছে। তার মানে কি আপনার অ্যাক্টিভিটিস আপনার বিহেভিয়ার বলে দিচ্ছে আপনার পাবলিকের কাছে আপনার ইমপ্রেশন কি। তো সেই জায়গাতে আরেকটা বিষয় আমি দেখি অনেক গভর্নমেন্ট অফিসিয়াল মনে করে পাবলিক রিপ্রেজেন্টেটিভ যারা আছে, যারা নির্বাচিত জনপ্রতিনিধি, তাদেরকে ইগনোর করে তাদেরকে ডিনাই করে কাজ করে দেবে, বা আমি অফিসার, আমি আমার ব্যক্তিগত ক্যাপাসিটিতে চাকরি পেয়েছি, আমি কোনো পলিটিশিয়ান বা কোনো পাবলিক রিপ্রেজেন্টেটিভের সাথে কথা বলবো। তো অন্যরা ভাবতে পারে ফিশারি ডিপার্টমেন্টের যারা আছে, এআরডিডি ডিপার্টমেন্টের যারা আছে, বা যারা এই লেভেল এগ্রিকালচার সেক্টরে কাজ করে, আমি বলছি আপনারা উইদাউট পাবলিক রিপ্রেজেন্টেটিভ হেল্প আপনি কিন্তু আপনার লেভেলে জিরো হয়ে যাবে। কেন বলছি? কারণ আমাদের যে অ্যাক্টিভিটিস গুলি আছে, আমাদের যতগুলি স্কিম আছে, এই সমস্ত স্কিমগুলিকে ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে আপনার 100% পাবলিক রিপ্রেজেন্টেটিভের কোঅপারেশন দরকার। উইদাউট देयर কোঅপারেশন ইউ ক্যানট অ্যাচিভ ইওর গোল। অতএব আপনি ফিল্ড লেভেলে যেখানে যাবেন চাকরি করবেন, সেই জায়গায় যারা পাবলিক রিপ্রেজেন্টেটিভ আছে তাদের সুন্দর সম্পর্ক বজায় রাখবেন, ইররেসপেক্টিভ অফ পলিটিক্যাল পাওয়ার অর কাস্ট অর ক্রিড। এই জিনিসটা আপনাদেরকে মেনশন করতে হবে। বিফোর conclude my speech, I would like to emphasize 5 things only before all the newly selected officer. First, আপনার চাকরি জীবনে যে অ্যাসপেক্ট আপনাকে চুজ করতে হচ্ছে রেসপন্সিবিলিটি। যে অফিসে থাকবেন সেই অফিসের রেসপন্সিবিলিটি আপনাকে নিতে হবে। সেকেন্ড, অ্যাকাউন্টেবিলিটি। অ্যাকাউন্টেবিলিটি প্রতিটা ওয়ার্কারের ফিক্সড হওয়া উচিত। থার্ড, প্রোডাক্টিভিটি। আপনারা কতজন এই টিপিএসসি এক্সামে ফেস করেছেন? অনেকজন, তার মধ্যে অনলি 52 সিলেক্টেড হয়েছে। তার মানে যাদের প্রোডাক্টিভিটি ভালো টিপিএসসি কিন্তু তাদের সিলেকশন দিয়েছে। একটা সময় ছিল পলিটিক্যাল কি বলে কোনো না কোনো বায়াস বা মোটিভেটেড হয় কিন্তু পেয়ে গেছে। আমার কাছে এই যে টিপিএসসি যখন এক্সাম চলছিল, অনেক গার্জিয়ান আমার কাছে টোকেন নিয়ে এসেছেন বা অ্যাডমিট কার্ড নিয়ে এসেছেন যে স্যার আমার ছেলে বা মেয়েটা টিপিএসসি তে জমা দিয়েছে, পরীক্ষা দিয়েছে, আপনি আমাকে হেল্প করুন। আমি কিন্তু পরিষ্কার বলে দিয়েছি যে আপনাকে আমি এই ব্যাপারে হেল্প করতে পারবো না, এটা 100% মেরিট। আর বিশেষ করে আমাদের সরকার যখন থেকে এসেছে, মাননীয় মুখ্যমন্ত্রীজির নেতৃত্বে আমরা কিন্তু ট্রান্সপারেন্স রিক্রুটমেন্ট পলিসি এনেছি, রাইট ফ্রম ফ্রন্টওয়ার ওয়ার্কার টু ফ্রন্টলাইন ওয়ার্কার টু একদম ডাইরেক্টর লেভেল, ইভেন অফিসার লেভেল, কোথাও কোনো রকমের ডিসক্রিপেন্সি নেই, 100% ট্রান্সপারেন্ট। এখানে যারা আছেন কেউ বুকে হাত রেখে বলতে পারবেন যে আমি কোথাও কাউকে চাঁদা দিয়ে, ঘুষ দিয়ে, পলিটিক্যাল পার্টির মিছিল মিটিং এ গিয়ে চাকরি পেয়েছি, কেউ বলতে পারে এখানে? ইজ দেয়ার এনিওয়ান? তো স্বাভাবিক কারণে একটা ট্রান্সপারেন্ট সিস্টেমে আমরা চাকরি দিচ্ছি, সরকার কোনো রকম পলিটিক্যাল মোটিভেশন বা কোনো রকম পলিটিক্যাল রাইজ নেই। তো স্বাভাবিক কারণে কারা পেয়েছে যাদের মধ্যে চাকরি বুঝতে পেরেছি, তাহলে আপনার অফিসিয়াল যেহেতু প্রোডাক্টিভিটি দিয়েছেন অ্যাজ পার ইওর মেরিট, আপনার উচিত এন্ড এফিসিয়েন্সি ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর কম্পিটিটিভ, এফিসিয়েন্সি শুড বি দেয়ার, এন্ড লাস্ট নট লিস্ট দ্যাট ইজ ডেডিকেশন অর ডিটারমিনেশন। বিবেকানন্দ জি বলছেন if you do if you don't want to do anything you will get excuse। ঠিক আছে, আজকে আমরা কিছুক্ষণ আগে একটা রিভিউ মিটিং করে এসেছিলাম, বিভিন্ন রকমের এক্সকিউজ দিয়ে থাকে। তো যারা জিতে তারা কিন্তু এক্সকিউজ দেয় না। দেয়ার ইজ এ সেইং ইন ইংলিশ, উইনার অলওয়েজ হ্যাভ প্ল্যান এন্ড লুজার অলওয়েজ হ্যাভ অ্যান এক্সকিউজ। ভালোভাবে আমরা জীবনকে ক্যারিয়ারে সেখানে সেট করতে পারেন। ফিশারি ডিপার্টমেন্ট একটা খুব ভালো ডিপার্টমেন্ট, এখানে কাজ করে পাবলিককে আপনারা কিছু দিতে পারবেন, পাবলিককে সম্মান দিয়ে পাবলিকের কাজ করবেন, এই প্রত্যাশা আমি রাখছি। মাননীয় মুখ্যমন্ত্রীকে হৃদয়কে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই বিশেষ অনুষ্ঠানে আপনি এসেছেন এবং যেভাবে আমাদের ডিপার্টমেন্ট আপনি ইন্সপায়ার করছেন, মোটিভেট করছেন, হেল্প করছেন, তার জন্য আমরা রিয়েলি গ্রেটফুল টু ইউ। এবং আমি সবাইকে আজকের এই অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং নতুন যারা আমাদের ফিশারি ডিপার্টমেন্টের সাথে যুক্ত আছেন আপনাদের সবাইকে আমরা ওয়েলকাম জানাচ্ছি। আমরা টিম ওয়ার্ক করব এবং আমাদের যে টার্গেট, আমাদের যে গোল, ত্রিপুরাকে ফিশ প্রোডাকশনে সেলফ রিলায়েন্ট তৈরি করা, সেই জায়গায় আপনারাও সহযোগিতা করবেন। মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন 2047 দেশে বিকশিত ভারত তিনি স্বপ্ন দিয়েছেন, বিকশিত ভারত তখনই হবে যখন আমরা এক্সপোর্ট করতে পারবো, নট ইম্পোর্ট। আমরা ইম্পোর্ট চাইছি, আমরা এক্সপোর্ট করতে চাইছি, তবেই তো আমাদের দেশ আত্মনির্ভর হবে, বিকশিত হবে। তো বিকশিত ভারত তৈরি করতে ফিশারি সেক্টরকে আমাদের বিকশিত করতে হবে। আর সেই জায়গাতে যারা অফিসার আছেন ইনক্লুডিং সিনিয়র জুনিয়র সবাইকে একটা টিম ওয়ার্ক করে আমাদেরকে সহযোগিতা করতে হবে। সবার অনেক সুন্দর জীবন কামনা করছি, উইশ বেস্ট অফ লাক। এবং যারা বিশেষ করে ক্যাডেট আছেন, আমি অবশ্যই বলবো যে চাকরি থেকে রিটায়ার করবেন সেটা আপনার এলাকার মানুষজন বলে, যে এলাকায় আপনি সার্ভিস করবেন সেখানকার লোকেরা যেন বলে একটা ভালো অফিসার ছিল,
রিটায়ারমেন্ট হয়েছে আমাদের এলাকা কি হবে, অথবা এই বক্তব্য যদি বলে আপনার এলাকার মানুষ বা আপনার জুরিসডিকশন এলাকার মানুষ, তবেই মাথায় রাখবেন চাকরি আপনার সফল। এই প্রত্যাশা